Hello friend, welcome to our new channel Learn More with Abdul. Learn More with Abdul চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা আজকে আমাদের টপিক ওয়াইজ ইংলিশ প্যাডাগজি ক্লাসের তৃতীয় দিন। এর আগে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং তার পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজে চারটা স্কিল রয়েছে তার মধ্যে লিসনিং স্কিলটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলের রিডিং স্কিলটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং ডাব্লিউবি প্রাইমারি টেট সিটেট সহ বিভিন্ন টিচিং এক্সাম। তো চলো শুরু করা যাক। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিডিং স্কিল। ঠিক আছে, ওই রিডিং স্কিল থেকে যে ইম্পর্টেন্ট টার্মগুলো এসে থাকে যেমন ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, তাছাড়া স্ক্যানিং, স্কিমিং, এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা এগুলো সম্পর্কে কিন্তু আমরা গভীরভাবে আলোচনা করব। তো ক্লাসটা পুরোটা দেখার জন্য সকলকে অনুরোধ করি। তো দেখো প্রথমে কি রয়েছে রিডিং স্কিল। ঠিক আছে, তো রিডিং স্কিল রয়েছে দেখো প্রথমে। তো প্রথম পয়েন্ট দেখো কি রয়েছে, ইট ইজ এ রিসেপটিভ স্কিল। অর্থাৎ রিডিংটা কি, রিডিংটা হচ্ছে একটা রিসেপটিভ স্কিল। আর রিসেপটিভ স্কিল মানে, রিসেপটিভ স্কিল মানে হচ্ছে গ্রহণধর্মী দক্ষতা। ঠিক আছে, অর্থাৎ যে স্কিলগুলোর সাহায্যে আমরা নলেজ অ্যাকোয়ার্ড করি সেটাই হচ্ছে কি রিসেপটিভ স্কিল। তো রিডিং কিন্তু রিসেপটিভ স্কিলের মধ্যেই পড়বে। তার পাশাপাশি রিডিং এর পাশাপাশি আর কোনটি গ্রহণধর্মী স্কিলের মধ্যে পড়বে, তো রিসেপটিভ স্কিল হয়ে যাবে রিডিং আর কোনটি, রিডিং অ্যান্ড লিসনিং। ঠিক আছে, এই দুটি কিন্তু রিসেপটিভ স্কিল। তো 2 নম্বর দেখো পয়েন্টে কি রয়েছে, ফোনেটিক কাম গ্রাফিক স্কিল। অর্থাৎ কি রিডিংটা হচ্ছে ফোনেটিক কাম গ্রাফিক স্কিল। গ্রাফিক মানে কি, গ্রাফিক মানে হচ্ছে লিখন। অর্থাৎ এই যে বইয়ে গ্রাফিক্যালি দেওয়া থাকে, ঠিক আছে, মুদ্রণ করা থেকে ওটা গ্রাফিকটা কি করি আমরা, ওই যে বইয়ে যেটা লেখা রয়েছে সেটাকে আমরা ফোনেটিক অর্থাৎ সাউন্ড দিই। ঠিক আছে, এই ব্যাপারটা অর্থাৎ রিডিংটা কি, রিডিংটা হচ্ছে ফোনেটিক কাম গ্রাফিক স্কিলের মধ্যে কিন্তু এটা পড়ছে। 3 নম্বর দেখো রয়েছে কোডিং। ঠিক আছে, কোডিং এবং তারপরে দেখো রয়েছে ডিকোডিং। কোডিং মানেটা কি আর ডিকোডিং মানেটা কি। ঠিক আছে, তো কোডিং মানে কি, কোডিং মানে যেটা কোডের আকারে দেওয়া রয়েছে। ঠিক আছে, যে ইংলিশ বইয়ের ক্ষেত্রে কি ABCD এই সমস্ত কি কোডের মাধ্যমে কিন্তু দেওয়া থাকে, এটা হচ্ছে কোডিং। আর ডিকোডিংটা কি, ডিকোডিং মানে হচ্ছে কি মেন্স ডেসিফারিং সাউন্ডস ইন ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। অর্থাৎ যে শব্দ এবং বাক্য রয়েছে তার অর্থ মানেটা উদ্ধার করে। ডিকোডিং, কোডিং থেকে ডিকোডিং মানে পাঠোদ্ধার করা। অর্থাৎ যে কোড আকারে দেওয়া রয়েছে ইংরেজি বইয়ে সেটা পড়ে তার অর্থ এবং বাক্যের সেন্টেন্সটা কি বলতে রয়েছে সেটার মধ্যে একটা ডিসিফারিং করা, এই ব্যাপারটা কোডিং আর ডিকোডিং। তারপর দেখো রয়েছে অবজেক্টিভ অফ টিচিং রিডিং। অর্থাৎ এই যে আমরা রিডিং বা পড়ার স্কিলটা দক্ষ করার কি অবজেক্টিভ বা লক্ষ্য রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। ঠিক আছে, আমরা কি জন্য শিক্ষার্থীদেরকে পড়ার ক্ষেত্রে জোর দেবো। ঠিক আছে, তো 1 নম্বর দেখো রয়েছে অ্যাবজর্ব ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ শিক্ষার্থীরা রিডিং পড়ার মধ্যে দিয়ে কি হবে, তাদের মধ্যে যে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। তার পাশাপাশি তারা গ্রামার অর্থাৎ গ্রামাটিক্যালি বিভিন্ন ধরনের রুলস সম্পর্কে তারা শিখবে। এবং সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ যে বাক্যের গঠন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই যে গঠনগুলো বা কোন টেন্সে রয়েছে এগুলো কিন্তু তারা বুঝতে পারবে। তো অ্যাবজর্ব ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ শিক্ষার্থীরা রিডিং পড়ার মধ্য দিয়ে তাদের শব্দ ভান্ডার যেরকম বৃদ্ধি পাবে তার পাশাপাশি তাদের গ্রামারের দক্ষতা এবং সেন্টেন্সের গঠন সম্পর্কেও কিন্তু তারা অবগত হতে পারবে। 2 নম্বর পয়েন্ট দেখো কি রয়েছে, প্রোনাউন্স ওয়ার্ড কারেক্টলি। অর্থাৎ তারা যদি ভালোভাবে রিডিং পড়ে তাহলে কিন্তু তাদের প্রোনাউন্স অর্থাৎ উচ্চারণ সঠিক হবে, সঠিক উচ্চারণ সহকারে তাদের পঠন দক্ষতা কিন্তু গড়ে উঠবে। 3 নম্বর পয়েন্টে দেখো রয়েছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ কন্টেন্টস। অর্থাৎ শিক্ষার্থীরা কি কন্টেন্টস অর্থাৎ কোনো একটা বিষয় পড়ে তার যে অর্থ রয়েছে সেটা কিন্তু অর্থটা উপলব্ধি বা তারা বুঝতে পারবে। এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ কন্টেন্টস। অর্থাৎ যে কন্টেন্টে যে অর্থটা বলতে চাওয়া হয়েছে সেটা কিন্তু তারা পড়ে তার পাঠোদ্ধার করতে পারবে। 4 নম্বর পয়েন্ট দেখো রয়েছে গেন জেনারেল নলেজ অ্যান্ড ওয়াইডেন মেন্টাল হরাইজন। ঠিক আছে, শিক্ষার্থীরা গেন মানে কি অর্জন করে। অর্থাৎ বই পড়ার মধ্য দিয়ে আমরা কি করি, জ্ঞান অর্জন করি। ঠিক আছে, অ্যান্ড ওয়াইডেন মেন্টাল হরাইজন। ঠিক আছে, এবং আমাদের যে বিস্তৃতি রয়েছে জ্ঞানের বিস্তৃতি ঘটে। অর্থাৎ যে যত বই পড়বে তার জন্য
অনেক সময় সাজেস্ট করে না করা হয়ে থাকে, দেখবে যে বেশি বই পড়ো, ঠিক আছে। কারণ কি, বই পড়লে কি হবে, জ্ঞান জেনারেল নলেজ অর্থাৎ যে বেসিক ধারণা রয়েছে বা সাধারণ জ্ঞান রয়েছে সেটা বিস্তৃতি হবে এবং মেন্টাল হরাইজন হয়ে থাকবে। তার জন্য কিন্তু শিক্ষার্থীদেরকে বেশি বেশি বই পড়ার সাজেস্ট করে থাকেন শিক্ষকেরা। তার 5 নম্বর পয়েন্টে দেখো রয়েছে অবটেন ইনফরমেশন, অর্থাৎ তথ্য সম্পর্কে তারাও অবগত হতে পারে, বিভিন্ন ধরনের নতুন ইনফরমেশন বা ডাটা সম্পর্কে তারা অবগত হয়। এই ছিল রিডিং এর অবজেক্টিভ, অর্থাৎ রিডিং পড়ার লক্ষ্য বা কি জন্য শিক্ষার্থীদেরকে রিডিং পড়ার প্রতি তাদেরকে বেশি গুরুত্ব দিতে বলা হয়। তারপরে স্লাইডে চলে যাবো। পরের স্লাইডে কি রয়েছে, পরের স্লাইডে রয়েছে মেথডস অফ টিচিং রিডিং, অর্থাৎ যে পঠনের যে বিভিন্ন ধরনের মেথড রয়েছে বা পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে। দেখো এখানে 1 নম্বরে কোন পদ্ধতিটা রয়েছে, 1 নম্বরে দেখো রয়েছে অ্যালফাবেটিক মেথড ও এবিসি মেথড, বাংলায় যাকে বলা হয়ে থাকে কি বর্ণানুক্রমিক পদ্ধতি। আর এর আরেকটা অপর নাম হচ্ছে এবিসি মেথড। তাছাড়া মনে রাখবে যে এই অ্যালফাবেটিক মেথডটাই কিন্তু স্পেলিং মেথডও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমরা একটু পয়েন্ট আউট করে নেবে। তাহলে দেখো অ্যালফাবেটিক মেথড বা বর্ণানুক্রমিক পদ্ধতি কি, বর্ণানুক্রমিক পদ্ধতি সেইটাই, অর্থাৎ শিক্ষার্থীদের প্রথমে কি বর্ণ চিনি অর্থাৎ স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপরে যুক্ত বর্ণ, এই সমস্ত বর্ণ শিখিয়ে তারপরে বর্ণের সাথে বর্ণ যোগ করে শব্দ, ঠিক আছে, এবং তারপরে ফ্রেজ এবং তারপরে একটা পূর্ণ সেন্টেন্স অর্থাৎ বাক্য শেখানো হয়ে থাকে। এটা হচ্ছে বর্ণানুক্রমিক পদ্ধতি। তো দেখো ইট ইজ অ্যান ওল্ড মেথড, অর্থাৎ এই যে অ্যালফাবেটিক মেথড, ফনিক মেথড, সেন্টেন্স মেথড বা স্টোরি মেথড, এই সমস্ত মেথডের মধ্যে সবচেয়ে প্রাচীন বা পুরাতন বা ট্রেডিশনাল মেথড বলা যেতে পারে এই কিন্তু অ্যালফাবেটিক মেথড বা এবিসি মেথডটাকে, ঠিক আছে। 2 নম্বরে দেখো কি রয়েছে সিকোয়েন্সটা কি রয়েছে, দেখো লেটার। প্রথমে কি অ্যালফাবেটিক মেথডে শিক্ষার্থীদেরকে লেটার বা বর্ণ শেখানো হয়, তারপরে বর্ণের সাথে বর্ণ যোগ করে ওয়ার্ডস অর্থাৎ শব্দ, তারপরে কতগুলি শব্দ যোগ করে একটি ফ্রেজ অর্থাৎ খণ্ড বাক্য, এবং তারপরে একটা পূর্ণ বাক্য বা সেন্টেন্স শেখানো হয়ে থাকে। এটাই হচ্ছে বর্ণানুক্রমিক পদ্ধতির কিন্তু সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু এসে থাকে। তো এই ছিল বর্ণানুক্রমিক পদ্ধতি। 2 নম্বরে দেখো রয়েছে ফনিক মেথড। ফনিক মেথডটা কি, যাকে বাংলায় আমরা বলে থাকি যে শব্দানুক্রমিক পদ্ধতি, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে প্রথমে তাদের চির পরিচিতি শব্দ চিনিয়ে তার উচ্চারণ শিখিয়ে তারপর সেই শব্দটাকে ভেঙে বর্ণ শেখানো হয়, ঠিক আছে। সাপোজ ধরো একজন শিক্ষার্থীকে তাদের চিরপরিচিত শব্দ বলতে কোনগুলো, যে একজন প্রাইমারি লেভেলের স্টুডেন্টের ক্ষেত্রে বল, ঠিক আছে, বল, কারণ বলটা সবাই খেলে, বলটার শব্দ তাদেরকে চিনিয়ে বা শব্দের প্রতীক দেখানোর পর সেই বলটাকে ভেঙে কি আমরা পাবো, দুটা বর্ণ পাবো, ব যুক্ত ল। এই যে এইভাবে শেখানোর পদ্ধতিটাই হচ্ছে কিন্তু ফনিক মেথড বা শব্দানুক্রমিক পদ্ধতি। 3 নম্বর দেখো রয়েছে কি সেন্টেন্স মেথড। সেন্টেন্স মেথডটা কি, এটা হচ্ছে কি বাক্যানুক্রমিক পদ্ধতি, বাংলায় যাকে বলা হয় থাকে। সেন্টেন্স মেথডে আমরা কি করে থাকি, প্রথমে একটি সিম্পল সেন্টেন্স কিন্তু আমরা নির্বাচন করি, তার উচ্চারণ শিখাই, তারপর ওই সেন্টেন্সটা ভেঙে কিন্তু আমরা কি পার্টস অফ স্পিচ বা নাউন, প্রোনাউন, অ্যালফাবেট, এগুলো কিন্তু আমরা শিখিয়ে থাকি শিক্ষার্থীদেরকে। তো এটাই হচ্ছে সেন্টেন্স মেথড। এটা দেখো বলা রয়েছে বেস্ট মেথড ফর টিচিং রিডিং, অর্থাৎ রিডিং এর ক্ষেত্রে সবচাইতে ভালো পদ্ধতি কিন্তু এই সেন্টেন্স মেথড, ঠিক আছে। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে যে হুইচ মেথড ইজ বেস্ট ফর টিচিং রিডিং, অর্থাৎ রিডিং এর ক্ষেত্রে কোন মেথডটা সবচেয়ে বেশি ফলপ্রসূ বা ফ্রুটফুল হয়ে থাকে শিক্ষার্থীদেরকে। তো এর উত্তর হয়ে যাবে কি সেন্টেন্স মেথড। তারপর দেখো 4 নম্বরে রয়েছে স্টোরি মেথড, অর্থাৎ গল্প বলা পদ্ধতি। তো গল্প বলা পদ্ধতি কি, তো প্রাইমারি লেভেলের স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে যদি আমরা বলি বেস্ট মেথড, তাহলে কিন্তু স্টোরি মেথড হয়ে যাবে। দেখো একদম লাস্ট নম্বর পয়েন্টে লেখা রয়েছে ইট ইজ দ্য বেস্ট মেথড ইন ক্লাস 1 to প্রাইমারি লেভেল, ঠিক আছে। তো যদি বলে প্রাইমারি লেভেলে সবচাইতে বেস্ট মেথড কি রিডিং পড়ানো শেখার ক্ষেত্রে, তো হয়ে যাবে কি স্টোরি মেথড, গল্প বলা পদ্ধতি। কারণ কি, কারণ শিশু প্রকৃতি কি, শিশুরা সবসময় চায় যে টিচার তাদেরকে গল্প বলুক, ঠিক আছে। কারণ কি, গল্প তাদের কাছে ইন্টারেস্টিং হয়ে থাকে, তাদের গল্প বলা পদ্ধতি দিয়ে পড়ালে কি হয়, শিক্ষার্থীরা গল্পটা দেখবে সহজেই তারা শুনতে চায়, ঠিক আছে।
কারণ গল্প তাদেরকে ভালো লাগে। দেখো স্টোরি মেথডের কি বৈশিষ্ট্য রয়েছে এখানে। ইট ইজ অ্যান অ্যাডভান্সড মেথড ওভার সেন্টেন্স মেথড। তো এই যে বাক্যানুক্রমিক পদ্ধতি রয়েছে তার অ্যাডভান্স মেথড হিসেবে এই স্টোরি মেথডটাকে কিন্তু দেখা হয়ে থাকে। 2 নম্বরে দেখো রয়েছে ইট ক্রিয়েটস ইন্টারেস্ট অ্যামাং লার্নার, অর্থাৎ এই গল্প বলা পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে কি ইন্টারেস্ট জাগিয়ে তোলে। ঠিক আছে, দেখবে ক্লাসে যদি তুমি বলে থাকো যে আজ তোমাদেরকে একটা গল্প বলা হবে, তাহলে কিন্তু দেখবে শিক্ষার্থীরা সহজেই বলবে ঠিক আছে স্যার তাহলে বলুন, অর্থাৎ তাদের গল্পের প্রতি ইন্টারেস্টটা কিন্তু তাদের বেশি থাকে। ঠিক আছে, তারপরে দেখো লজিক্যালি থিঙ্কিং অ্যান্ড ইমাজিনেশন স্কিল। গল্প বলা পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করলে শিক্ষার্থীদের কি হয়ে থাকে, তাদেরকে থিঙ্কিং অর্থাৎ চিন্তন শক্তি কিন্তু বৃদ্ধি পায়, এবং তার পাশাপাশি তাদের যে কল্পনা করার শক্তি সেটাও বৃদ্ধি পায়। সাপোজ তুমি যে গল্প বলছো, গল্প বলার সময় শিক্ষার্থীরা কি করে, যখন তুমি বললে যে একটা বনে বিশাল একটি বড় রাজপ্রাসাদ ছিল, ঠিক আছে, তাহলে কি শিক্ষার্থীরা তখন কি করবে, তারা মনে মনে ওই যে রাজপ্রাসাদ বললে সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে একটা ইমাজিনেশন বা কল্পনা করবে যে রাজপ্রাসাদটা এরকম হবে, মনে মনে তাদের ইমাজিনেশন স্কিলটা কিন্তু বৃদ্ধি পাবে এই ব্যাপারটা। তারপরে দেখো পয়েন্ট রয়েছে ইমপ্রুভিং স্টুডেন্টস লিসনিং স্কিল, অর্থাৎ গল্প বলা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের লিসনিং স্কিলটা বা শ্রবণ যে দক্ষতা রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। কারণ শিক্ষার্থীরা কি গল্পটা তারা শুনতে পছন্দ করে, আর গল্প শোনা পছন্দ করা মানে কি তারা সেই বিষয়টা কিন্তু তারা মনোযোগ সহকারে শুনবে, এর মাধ্যমে কিন্তু তাদের লিসনিং স্কিলটাও ডেভেলপ হবে। তারপর লাস্ট পয়েন্ট দেখো রয়েছে ইট ইজ দ্য বেস্ট মেথড ইন ক্লাস 1-2, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কিন্তু গল্প বলা পদ্ধতির মাধ্যমে পড়ানোটা কিন্তু সবচাইতে বেস্ট। তো এই ছিল স্টোরি মেথড। এবং পরের স্লাইডে আমরা চলে যাব। আমাদের পরের স্লাইডে দেখো রয়েছে টাইপস অফ রিডিং, ওই যে পঠনের ধরন। অর্থাৎ এক্ষেত্রে দেখো রয়েছে লাউড রিডিং, সাইলেন্ট রিডিং, ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং। তো এগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো 1 নম্বরে রয়েছে লাউড রিডিং, অর্থাৎ বাংলায় যাকে আমরা কি বলে থাকি, বাংলায় আমরা বলে থাকি সরব পাঠ। লাউড রিডিং এর বাংলা হচ্ছে সরব পাঠ। সরব পাঠ দেখো এই কথাটার মধ্যেই রয়েছে, অর্থাৎ স প্লাস রব, অর্থাৎ শিক্ষার্থীরা রব বা যেখানে সাউন্ড থাকবে সেটা হয়ে যাবে লাউড রিডিং। ঠিক আছে, তারা চিৎকার করে করে পড়ে। ঠিক আছে, যেমন কবিতা পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা কি করে, জোরে জোরে চিৎকার করে ছন্দ সহকারে সঠিক উচ্চারণ সহকারে জোরে জোরে রব সৃষ্টি করে পড়ে। তাই লাউড রিডিং এর মধ্যে কিন্তু এই কবিতা পড়াটা হয়ে যাবে। দেখো লাউড রিডিং এর কয়েকটি এখানে ফিচার্স রয়েছে। দেখো ফার্স্টে দেখো রয়েছে ইট ইজ অলসো নন অ্যাজ অরাল রিডিং অর অ্যালাউড রিডিং, অর্থাৎ লাউড রিডিংটা অপর একটা নামে পরিচিত, যে এটা অরাল রিডিং অর্থাৎ মৌখিক পড়া, আর অ্যালাউড রিডিং মানে হচ্ছে জোরে জোরে পড়া। ব্যাপারটা তো আমি বললাম। 2 নম্বর পয়েন্টে দেখো রয়েছে টু হেল্প কারেক্ট প্রনাউন্সিয়েশন, ইন্টোনেশন, স্ট্রেস অ্যান্ড রিদিং, অর্থাৎ লাউড রিডিং এর মাধ্যমে শিক্ষার্থীদের কি হয়, প্রনাউন্সিয়েশন অর্থাৎ তাদের উচ্চারণ প্রণালী ঠিক হয়, মানে তাদের কি উচ্চারণের যে আঞ্চলিকতা বা ত্রুটি রয়েছে সেটাও কিন্তু ওই লাউড রিডিং এর মধ্য দিয়ে তাদেরকে সঠিক করা যায়। তার পাশাপাশি ইন্টোনেশন, স্ট্রেস অ্যান্ড রিদিম, অর্থাৎ তাদের যে পড়ার গতি, ছন্দ, স্বরভঙ্গি এগুলো কিন্তু লাউড রিডিং এর সাহায্যে তাদের কারেক্ট করা যায়। ঠিক আছে, সংশোধন করা যায়। তারপর দেখো ইট ডেভেলপ দ্য স্কিল অফ স্পিচ, অর্থাৎ যে স্পিচ অর্থাৎ কথন যে স্কিল রয়েছে সেটাও কিন্তু লাউড রিডিং এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীদের ডেভেলপ করা যায়। তার পাশাপাশি দেখো রয়েছে ইট ইজ গুড ফর বিগিনার অর প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রাথমিক শ্রেণীকক্ষে বা প্রাইমারি লেভেলের শিশুদের ক্ষেত্রে কিন্তু এই লাউড রিডিংটা সবচেয়ে বেশি ফ্রুটফুল, কারণ শিশুরা এই সময় চায় কি তারা জোরে জোরে পড়তে, তাদের সাইলেন্ট রিডিং সম্পর্কে কিন্তু ধারণা তারা থাকে না বা তারা পছন্দ কিন্তু করে না। এই ছিল লাউড রিডিং। তারপর দেখো রয়েছে সাইলেন্ট রিডিং, যার বাংলা মানে হচ্ছে কি নীরব পাঠ। ইট সেভস টাইম অ্যান্ড এনার্জি। ঠিক আছে, নীরব পাঠ করলে কি হয়, আমরা সময় কিন্তু সাশ্রয় করতে পারি এবং তার পাশাপাশি কিন্তু এনার্জি। ঠিক আছে, লাউড রিডিং করলে আমাদের কি হয়, আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং লাউড রিডিং করতে গেলে কিন্তু আমাদের প্রচুর সময় ওয়েস্ট হয়। কিন্তু দেখো সাইলেন্ট রিডিং এর ক্ষেত্রে ইট সেভস টাইম অ্যান্ড এনার্জি,
অর্থাৎ নীরব পাঠ করলে কিন্তু আমরা সময় কম লাগে এবং তার পাশাপাশি আমাদের শক্তিও কম লাগে। নীরব পাঠের কি হইতে নীরব পাঠে কম সময়ে কিন্তু অনেক বেশি আমাদের পড়া হয়ে থাকে। তারপরে দেখো 2 নম্বর রয়েছে ইট হেল্পস টু থিঙ্ক ফিল অ্যান্ড ইমাজিন। নীরব পাঠের মধ্য দিয়ে পড়লে কি হয়, আমরা ওই পড়ার সঙ্গে সঙ্গে কি আমরা ওই বিষয়টি সম্পর্কে চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে ইট হেল্পস ইন অ্যাকুয়ারিং মাস্টারি ওভার ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভাণ্ডারে দক্ষ করে তোলে কিন্তু এই সাইলেন্ট রিডিং, অর্থাৎ নীরব পাঠ কিন্তু আমাদেরকে শব্দ ভাণ্ডারে দক্ষ বা মাস্টারি করে তোলে। তারপর 4 নম্বর দেখো রয়েছে ইট ইজ গুড ফর হায়ার স্টাডি, অর্থাৎ উঁচু ক্লাসের ক্ষেত্রে কিন্তু সাইলেন্ট রিডিংটা ভালো। আর লাউড রিডিংটা কোন ক্লাসে, প্রাইমারি লেভেলে কিন্তু লাউড রিডিংটা এবং সাইলেন্ট রিডিংটা হায়ার স্টাডি অর্থাৎ উচ্চতর ক্লাসে, অর্থাৎ ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলে যাবো আমাদের পরের স্লাইডে। আমাদের পরের স্লাইডে দেখো রয়েছে ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং মানে বাংলায় যেটাকে বলা হয়ে থাকে পুঙ্খানুপুঙ্খ পড়া, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করি, ডিটেলসে পড়ি, ঠিক আছে। রিড টেক্সট ইন ডিটেল, দেখো লেখা রয়েছে রিড দ্য টেক্সট ইন ডিটেল, অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং ক্ষেত্রে আমরা কোনো একটা টেক্সটকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে ড্র আউট ইনফরমেশন, অর্থাৎ কোন তথ্য সম্পর্কে জানার জন্য, এবং 3 দেখো রয়েছে টু ইনক্রিজ অ্যাক্টিভ ভোকাবুলারি, অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং এর মধ্য দিয়ে কিন্তু আমরা সক্রিয় যে শব্দ ভাণ্ডারটা কিন্তু আমাদের বৃদ্ধি পায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন শব্দ সম্পর্কে আমরা পরিচিতি লাভ করি। দেখো 4 দেখো রয়েছে টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেল প্রিসাইসলি, অর্থাৎ ইন্টেন্সিভ রিডিং এ আমরা প্রতিটা ওয়ার্ড সেন্টেন্স কিন্তু আমরা ডিটেলসে অর্থটা কিন্তু বুঝতে পারি। তারপর লাস্টে দেখো রয়েছে রিডিং ফর অ্যাকিউরেসি মানে কি গ্রামাটিক্যালি কারেক্ট ইউজ অফ সেন্টেন্স, কিন্তু ইন্টেন্সিভ রিডিং এর মাধ্যমে হয়ে থাকে। তো ইন্টেন্সিভ রিডিংটা কি, ইন্টেন্সিভ রিডিংটা হচ্ছে কি, অর্থাৎ আমরা যখন ডিটেলসে পড়ি, ঠিক আছে, সেটা হয়ে যাবে ইন্টেন্সিভ রিডিং। যেরকম ভাবে আমরা কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কিরকম করে থাকি 11-12 টেক্সট বইগুলো আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা লাইন কিন্তু পড়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টেন্সিভ রিডিং হয়ে যাবে। বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আনসিন প্যাসেজ, সাপোজ আনসিন প্যাসেজের ক্ষেত্রে আমরা কি করি, আনসিন প্যাসেজে আমরা প্রতিটা লাইন কিন্তু ডিটেলসে বা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ি, কারণ আমাদেরকে পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন দেওয়া আছে। তাই প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উত্তর সমাধান করার ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিভ রিডিংটা বেশি প্রয়োজনীয়। আর এক্সটেন্সিভ রিডিং কি, এক্সটেন্সিভ রিডিং যার বাংলা অর্থ হচ্ছে কি বিস্তৃতি পাঠ, অর্থাৎ বা ব্যাপক পাঠ, ঠিক আছে। দেখো ইট মিনস নন ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট বুক, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু ডিটেলসে পড়া হয়ে থাকে। ইন্টেন্সিভ রিডিং এ কি করি, আমরা ডিটেলসে প্রতিটা লাইন পড়ে থাকি, কিন্তু এক্সটেন্সিভ রিডিং আমরা ডিটেলসে কিন্তু টেক্সট বইটা পড়ি না। ইট ফোকাসেস অন দ্য ম্যান পয়েন্ট, অর্থাৎ ডিটেলসে না পড়ে আমরা কি ম্যান পয়েন্টগুলো বা হেডিংগুলো কিন্তু আমরা পড়ে নিই। যেমন করে আমরা কি নিউজ পেপার, ঠিক আছে, এই যে সংবাদপত্র বা খবরের কাগজ আমরা কি করি, আমরা কি ডিটেলসে পড়ি না, ম্যান পয়েন্টগুলো কিন্তু পড়ে নিই। তারপরে 3 নম্বর ওই যে টু ইনক্রিজ মেন্টাল হরাইজন বাই গেনিং ওয়াইড নলেজ, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীর কি হয়, তাদের বিস্তৃত ধারণা গড়ে ওঠে, ঠিক আছে। সাপোজ ধর পুরো ওয়ার্ল্ডে কি চলছে বা পুরো ভারতবর্ষে কি চলছে তুমি ওই সংবাদপত্র পড়ে কিন্তু বুঝতে পারবে, কারণ কি তুমি তো আর ডিটেলসে পড়ো না, ম্যান পয়েন্টগুলো কোথায় কি হচ্ছে সেইগুলো পড়ো। তাই তোমাদের সংবাদপত্র পাঠের মধ্য দিয়ে তোমাদের কি হবে, জ্ঞানের বিস্তৃতি ঘটে, ঠিক আছে। তারপর দেখো যে টু ডেভেলপ ইন্টারেস্ট অ্যান্ড প্লেজার, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিংটা কিন্তু আমরা ইন্টারেস্ট এবং আনন্দ লাভের জন্য কিন্তু পড়ে থাকি, ঠিক আছে। যেরকম ভাবে কি আমরা কবিতা পড়ি, ঠিক আছে, কবিতা পড়ার মূল উদ্দেশ্য কি টু ডেভেলপ ইন্টারেস্ট অ্যান্ড প্লেজার, অর্থাৎ শিক্ষার্থীরা আনন্দ লাভ বা আগ্রহের জন্য কিন্তু ওই কবিতাটা পড়ে। এই ছিল এক্সটেন্সিভ রিডিং আর ইন্টেন্সিভ রিডিং। চলে যাবো আমাদের পরের স্লাইডে। পরের স্লাইড দেখে রয়েছে রিডিং স্ট্র্যাটেজি, অর্থাৎ পঠনের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা। তো দেখো প্রথমে রয়েছে প্রিভিউইং, তারপর রয়েছে প্রেডিক্টিং, 3 রয়েছে স্কিমিং, 4 স্ক্যানিং,
তারপরে 5 দেখো রয়েছে সিনথেসাইজিং এবং 6 রয়েছে প্যারাফ্রেজিং। প্রিভিউইং ব্যাপারটা কি? তো কোনো একটা বই পড়ার আগে দেখো এখানে লেখা রয়েছে ইট মিনস রিভিউ টাইটেল হেডিং এন্ড ফটোজ চেক কন্টেন্ট। অর্থাৎ কোনো একটা বই পড়ার আগে আমরা কি করি, সেই বইটা নিয়ে আমরা কি করি, রিভিউ করি। অর্থাৎ বইটা আমরা দেখি যে বইয়ের টাইটেল, অর্থাৎ টাইটেলটা কি লেখা রয়েছে, তার পাশাপাশি মেন হেডিংগুলো দেখি, তারপরে ছবি কোয়ালিটিগুলো দেখি, তারপরে কন্টেন্ট বা বইটার আমরা সূচিপত্রটা দেখে নিই যে সূচিপত্রে কোন কোন টপিকগুলো দেওয়া আছে, মেন পয়েন্ট, এই ব্যাপারটা। অর্থাৎ কি প্রিভিউইংটা হচ্ছে কি রিভিউ দ্য টাইটেল হেডিং অ্যান্ড ফটোজ চেক কন্টেন্ট, এই ব্যাপারটা। তারপরে কি প্রেডিক্টিং, অর্থাৎ এই যে বইয়ের টাইটেল দেখলাম, হেডিং দেখলাম, ছবিগুলো চেক করলাম, তারপর সূচিপত্র দেখলাম, এরপরে কি হচ্ছে প্রেডিক্টিং। অর্থাৎ মানে কি ইট মিনস ইউজিং প্রিয়ার নলেজ অফ দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড আইডিয়াস অ্যাজ ক্লু টু গেট দ্য মিনিং অফ আননোন ওয়ার্ডস। অর্থাৎ পড়তে পড়তে আমরা এরকম করে থাকি না যে অনেক অপরিচিত শব্দ কিন্তু আমরা পেয়ে থাকি, যার অর্থ কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে আমরা কি করি, যে ওই কন্টেন্টটার উপর ভিত্তি করে কিন্তু ওই আগের লাইন বা ওই বাক্যটাতে কি বলতে চাইছে এর উপর ভিত্তি করে, বা আমরা ক্লু, ঠিক আছে, ক্লু একটা অনুমান করে কিন্তু আমরা ওই অপরিচিত শব্দের অর্থটা কিন্তু আমরা সহজেই অনুধাবন করতে পারি। এই ব্যাপারটা প্রেডিক্টিং মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে। অর্থাৎ বাক্যে অনেক সময় আমরা কি অপরিচিত শব্দ পেয়ে থাকলে কিন্তু আমরা ওই যে বাক্যটা কি বলতে চাওয়া হয়েছে এটা কিন্তু আমরা অনুমান করে ওই অপরিচিত শব্দের অর্থটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি, এই ব্যাপারটা প্রেডিক্টিং। তারপরে দেখো রয়েছে স্কিমিং। স্কিমিং মানে কি দ্রুত পড়া। ইট ইজ কুইক সার্ভে অফ দ্য টেক্সট টু গেট মেন আইডিয়া, জিস্ট, মেন পয়েন্ট, ওভারভিউ, ফার্স্ট রিডিং অ্যাক্টিভিটি। অর্থাৎ স্কিমিং কি, স্কিমিংটা হচ্ছে কি দ্রুত পঠন, ঠিক আছে। অর্থাৎ কি ডিটেলসে পড়া হয় না, এক্ষেত্রে দ্রুত পড়া হয়। মেন আইডিয়া বা জিস্ট বা সামারি বা ওভারভিউ, অর্থাৎ ওভারঅল একটা ভিউ কিন্তু আমরা স্কিমিং সাহায্যে নিয়ে নিই। স্কিমিংটা হচ্ছে কি ফার্স্ট রিডিং অ্যাক্টিভিটি, অর্থাৎ দ্রুত পড়ে কি বলতে চাইছে মেন আইডিয়া, মেন পয়েন্ট বা ওভারভিউটা জেনে নেওয়াটাই হচ্ছে কি স্কিমিং। তারপর দেখো রয়েছে স্ক্যানিং। স্ক্যানিং মানে দেখো স্ক্যান, অর্থাৎ আমরা স্ক্যান কোথায় করে থাকি, দেখবি কোনো জেরক্স সেন্টারে গেলে কি তোমার ডকুমেন্টস স্ক্যান করে। স্ক্যান করা মানে কি দেখো এখানে স্পেসিফিক ইনফরমেশনটা নেওয়া। ইট মিনস এক্সামাইনিং এভরিথিং ক্লোজলি অ্যান্ড মিনিটলি গেটিং ডিটেল ইনফরমেশন। অর্থাৎ ডিটেল ইনফরমেশনটা জানার জন্য কি করা হয়, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয় স্পেসিফিক ইনফরমেশন। আমরা ডিকশনারিতে করে থাকি না, যে সাপোজ কোনো একটা ওয়ার্ডের তুমি অর্থ জানো, সেক্ষেত্রে তুমি ওয়ার্ডটাকে স্পেসিফিক ওই ইনফরমেশনটার অর্থ খোঁজার জন্য কি আমরা ডিকশনারিতে সার্চ করি বা ডিকশনারিতে লুকিং ফর করি। এই ব্যাপারটাই হচ্ছে কি স্ক্যানিং। অর্থাৎ যদি স্পেসিফিক ইনফরমেশন দেওয়া থাকে, এই যে স্পেসিফিক ইনফরমেশন কথাটা থাকলে স্ক্যানিং হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো সিনথেসাইজিং। এটা কি ড্রয়িং কনক্লুশন অ্যাট ইউর ওন, অর্থাৎ নিজে নিজে একটা সমাধান বের করা, ঠিক আছে। নিজে নিজে একটা সমাধান বের করাটা হচ্ছে সিনথেসাইজিং। তারপরে দেখো লাস্টে রয়েছে প্যারাফ্রেজিং। ইট ইজ গেট দ্য মেন আইডিয়া অ্যান্ড ডিটেল ইন ইউর ওয়ার্ড, অর্থাৎ নিজের ভাষায় ইট ইজ গেট দ্য মেন আইডিয়া অ্যান্ড ডিটেল ইন ইউর ওয়ার্ড, অর্থাৎ নিজের ভাষায় পুরো পড়াটাকে নিজের মতো করে বলা, এই ব্যাপারটা প্যারাফ্রেজিং। এই ছিল প্রিভিউইং, প্রেডিক্টিং, স্কিমিং, স্ক্যানিং, সিনথেসাইজিং এন্ড প্যারাফ্রেজিং। পরের স্লাইডে আমরা চলে যাব। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ভিডিওটি যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।